এসএসসি 26 ব্যাচ অর্থাৎ এইচএসসি 28 ব্যাচ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আসলে তোমাদের ব্যাচ ভালো থাকারই কথা। প্রশ্ন হলো কেন? তোমরা জানো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলমান এবং তোমাদের ব্যাচের সবাই এটা আনন্দের সাথে এবং রিল্যাক্সে আসলে উপভোগ করতে পারতেছো। তোমরা জানো এইচএসসি 26 ব্যাচের ফাইনাল পরীক্ষা চলমান। আজকেই আসলে বাংলা প্রথম পত্র পরীক্ষা গেল। তোমরা ইতিমধ্যে জানো যে সারা বাংলাদেশে এখন একটাই কোয়েকশন হয়। আজকে শুনতে পারলাম বাংলা প্রথম পত্রের এমসিকিউ যথেষ্ট টাফ আসছে, সে অনেকেই হতাশাগ্রস্ত আছে এবং এটা তোমাদের জন্য কিন্তু বিপদ সংকেত। যাই হোক, অন্যান্য ক্লাসে যারা পড়াশোনা করতেছে তাদের কিন্তু আসলে বার্ষিক পরীক্ষা চলমান। সো তোমরাই আসলে রিল্যাক্সে এই ওয়ার্ল্ড কাপটা এনজয় করতে পারতেছো। আজকে আমি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদেরকে আসলে কিছু পরামর্শ দিব আমার শিক্ষকতার সেই 14-15 বছর অভিজ্ঞতা থেকে। আর যেহেতু আমি কলেজে রসায়নের প্রভাষক হিসাবে আছে এবং রসায়ন দীর্ঘদিন ধরে পড়াই, সে রসায়ন সম্পর্কিত কিছু কথাবার্তা বলবো এবং বই সিলেকশন এসএসসি এবং এইচএসসির মধ্যে মূল পার্থক্যটা আসলে কোন জায়গায়। তোমাদের আমি একটা ডাটা অ্যানালাইসিস দেখাবো এসএসসি 23 এবং এইচএসসি 25। তুমি অবাক হয়ে যাবা, তুমি হয়তো তোমার সেটা জানাও নাই। এসএসসি এবং এইচএসসির মধ্যে আইসা রেজাল্টের কি পরিমাণ দোষ নামে, কত সংখ্যক স্টুডেন্ট আসলে ঝরে পড়ে। এর অন্যতম কারণ হইল আমাদের মফস্বল এরিয়ার অনেক ছেলে মেয়ে যারা আছে তারা এসএসসি ফার্স্টকে অনেক কিছু মনে করে। বিশেষ করে শুধু মফস্বল এরিয়া না, অনেক স্টুডেন্টই মনে করে আমি এসএসসি ফার্স্ট করছি মানে আমি অনেক কিছু করে ফেলছি। আদতে কিচ্ছুই করা হয় নাই। নতুন একটা যুদ্ধ অবতীর্ণ হবা তোমরা। যেমন সরকারি কলেজে তুমি যদি ভর্তি হও, সরকারি কলেজে তেমন রুলস বা কঠিন কোনো নিয়ম নাই। সেই ক্ষেত্রে তুমি ক্লাস করলেও পারো, না করলেও পারো। তুমি যদি মনে করো আমি গ্রাম থেকে এসএসসি ফার্স্ট করে শহরে আসছি, ক্লাস করবো না, এই সিদ্ধান্তগুলোই আসলে তোমাকে সামনের দিকে পিছিয়ে দিবে। আমি একটা ডাটা দেখাবো, সেই ডাটাটা দেখলেই তুমি আসলে বুঝতে পারবো। তো আমি তোমাদের সাথে আছি, আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি, দিনাজপুর কলেজ এবং কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর অফ পাইমেথ ক্লাব। এটা একটা অনলাইনের অনার্সের প্ল্যাটফর্ম, সেখানে আমি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি এবং সিইও অফ কার্বন টিউটোরিয়াল। আমার এই কভার পেজ আমি ChatGPT দিয়ে তৈরি করছি। এই জায়গায় দুইটা বানান ভুল আছে, তোমরা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা একটু কমেন্টে কোন দুইটা বানান ভুল আছে একটু বলে যাবা, ঠিক আছে? তাহলে চলো আমরা আসলে এসএসসি এবং এইচএসসির মধ্যে মূল পার্থক্য এবং মৌলিক জিনিসগুলো কি আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি রসায়ন বিষয় নিয়ে যদি আলোচনা করি, এসএসসি এবং এইচএসসির মধ্যে রেজাল্টের অন্যতম পার্থক্য হলো সিলেবাস। এখন তুমি বলো যে আসলে স্যার সিলেবাস কিভাবে রেজাল্টের মধ্যে এত তারতম্য ঘটাইতে পারে? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো সারা বাংলাদেশে সবাই একটা বই পড়ে দিছো এবং তোমাদের রসায়ন বইয়ের চ্যাপ্টার কয়টা ছিল? 12টা, ঠিক আছে না? বাংলাদেশে সবাই 12টা চ্যাপ্টার পড়েই একটা বোর্ড বই পড়ে সবাই প্রস্তুতি নিয়েছো। সবাই জানো কোন চ্যাপ্টারের কোন টপিকের উপর কোন চ্যাপ্টার, সেটা তোমরা সবাই জানো। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা ভালোভাবে বইটা পড়ছো, আমি যদি বলি কেমিস্ট্রি 7 নম্বর চ্যাপ্টার কি সবার কাছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে না? কিন্তু এখন এইচএসসিতে এসে হবে কি, এই রসায়নের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই যে বই, এই বইটা পাইবা প্রায় 30টা রাইটারের বই বাজারে আছে। ফর এক্সাম্পল 30 জন রাইটারের বই আছে। এখন তোমার কোনো এক বন্ধু বই কিনছে হাজারিনাগের, কোনো এক স্যার বলছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই ভালো, কোনো একজন স্যার বলছে অক্ষরপত্র বই ভালো। এখন তুমি আইসা তো একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম। বিশেষ করে গ্রাম থেকে উঠে আসা ছেলেমেয়েরা এই বিভ্রান্তির মধ্যে বেশি পড়ে যে আমার এক বন্ধু বা উমুক স্যার বলছে আমার ওই বইটা ভালো, আরেকজন স্যার বলছে ওই বইটা ভালো। এই যে তোমার বইয়ের মার পেছে তুমি পইরা গেলা। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যদি তোমাদের আবার সেম এসএসসির মতো এইচএসসিতে একটা বোর্ড বই দেওয়া হইতো, তাইলে এইচএসসির রেজাল্টের পার্সেন্টেজটা আরও 10% বেড়ে যাইতো। আমি জানি না বাংলাদেশের সবার সাথে আমার এটা মিলবে কিনা। আমার 14-15 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এটাই বলে, যদি এই সিলেবাস বিভ্রান্তি না থাকতো তাহলে রেজাল্ট আরও 10% বেড়ে যেত। আমি মনে করি এটা অন্যদের অন্য অভিমত হইতে পারে। তাহলে চলো, তোমরা রসায়ন বইয়ের 2টা পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, চ্যাপ্টার কেবলমাত্র 10টা। তোমাদের ভালো লাগতেছে না যে প্রথম পত্রে 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার? কত সহজ। আমরা এসএসসি তো 12টা চ্যাপ্টার পড়ে আসছি, এরকম মনে হচ্ছে না? কিন্তু আসলে তো ঘটনা এই জায়গায় না। যাই হোক, আমি চ্যাপ্টারে পড়ে আলোচনা করব। এখন চলো আমরা একটা রেজাল্টের দিকে নজর দিই। দেখো, এসএসসি 2023 বাংলাদেশে ফাঁসের হার ছিল, একটু খেয়াল করবা এসএসসি এবং এইচএসসির মধ্যে পার্থক্য, 80.39%, 80.39%। ভালো রেজাল্ট, সবাই 80% পাস করছে এসএসসি 2023 বাংলাদেশে। 80% রেজাল্ট অনেক ভালো রেজাল্ট। কিন্তু এই এসএসসির এরাই তো এইচএসসি পরীক্ষা দিল কত সালে? 25 সালে। একটু নজর দেও তো, দেখো তো ফাঁসের হারটা আসলে কত? ফাঁসের হারটা কত?
58.83%, অর্থাৎ 58.83%। চিন্তা করছো, ধরো 60%, মানে আরো 20% কমে গেছে, 22% কি হয়েছে, কমে গেছে। এখন তুমি বলো তো, এই যে 80% থেকে আইসা 20% স্টুডেন্ট কি হয়ে গেল, এই জায়গায় জোরে পড়লো আমরা যদি বলি আর কি। এখন আসো এ প্লাসের দিকে আমরা যদি যাই। এই যে এসএসসিতে 2023 সালের, আমি ডাটাটা আসলে ডেইলি স্টার এবং অনলাইন পোর্টাল থেকে আমি নিছি, ডেইলি স্টারের। এসএসসিতে এ প্লাস আসছিল 1,83,578। এসএসসি 23-এ এ প্লাস আসছিল কি 1,83,578। এখন দেখার বিষয় তোমাদের 26-এ আসলে কেমন আসে। ওকে, কিন্তু এই স্টুডেন্টরাই যখন এ প্লাস যারা পাইলো, এরা তো ভালো স্টুডেন্ট, তাই না? সবগুলাতে 80-র উপরে পাইছে বা 80% প্লাস মার্ক। কিন্তু ওই স্টুডেন্টরাই যখন এইচএসসি পরীক্ষা দিল, তখন আইসে তাদের রেজাল্ট হয়ে গেছে 69,097, অর্থাৎ 69,097টা। এ প্লাস হারিয়ে গেছে। বলো তো এ প্লাস কতটা হারিয়ে গেছে? ব্যবধান কত? 1,14,481। 1,14,481 জন যারা এসএসসিতে এ প্লাস পাইছিল, এইচএসসিতে এ প্লাস পায় নাই। ঠিক আছে, এখন বলো তো যারা এ প্লাস পাইছে, আমরা তো ধরে নিই যে সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু এই জায়গায় অবাক হওয়ার কোনো কারণ নাই। অবাক হওয়ার কোনো কারণ নাই। তুমি তোমার শহরে, তোমার আশেপাশে যে কলেজগুলো আছে, ওই কলেজগুলোতে খেয়াল নিবা, বিশেষ করে সরকারি কলেজগুলো, যে এ প্লাসগুলো, এই যে 1,14,481 জন এ প্লাস মিস করছে, যারা এসএসসিতে এ প্লাস পাইছিল কিন্তু এইচএসসিতে পাই নাই, তাদের মধ্যে একটা বেশ সংখ্যা, একেবারে কম না, অনেক সংখ্যক ফেইল আছে। কি আছে? ফেইল। এ প্লাস পাইলে যে এসএসসিতে এ প্লাস পাইলে যে তুমি একবারে উপরে উঠে গেছে এরকম কিছু, অনেকে ফেইলই আছে, একটা দুইটাতে ফেইল করে বসছে। বুঝতে পারছি। এখন তুমি পার্থক্যটা আসলে বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো, এই যে এসএসসিতে এ প্লাস পাওয়া ছেলেগুলো এইচএসসিতে এসে ফেইল করতেছে, ফাঁসের হার 20-30% কমে যাচ্ছে। প্রশ্ন হলো কেন? এর কারণটা, এর অন্যতম কারণ হইল সিলেবাস বিভ্রান্তি। আইসা অনেক মানুষ বা অনেক ছেলে মেয়ে যারা গ্রাম থেকে আসে, তারা আইসা আসলে অ্যাডজাস্ট করতে পারে না। বাজারে 30 রাইটারের বই আছে, একই বই, রসায়ন, এনসিটিভি কর্তৃক অনুমোদিত। দেখা যাবে যে এই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের শুরুতে এক রাইটার অন্য বিষয়ে আলোচনা করছে, আরেকজন করছে, মানে সাদৃশ্য সব টপিক আছে, বাট এলোমেলো ভাবে স্টুডেন্ট একটু গুলায় ফেলে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে অনেকে মনে করে যে আমি এসএসসি ফার্স্ট করছি মানে অনেক কিছু করছি, এইচএসসিতে 2-4 মাস রিল্যাক্স করি, পড়ি, তখন আইসে ধরা খায়। আর অন্যতম কারণ হলো ওয়ান শটের প্রতি আমরা অনেকে নির্ভরশীল। আমরা মনে করি যে সারা বছর পড়ে কিনা 26 ঘন্টার এক ক্লাস করে এক বই শেষ করে ফেলা যাবে, এরকম হয় না? এখন আসেন, এই রিজাল্ট আসলে আমাদেরকে কি আতঙ্কিত করে না? যে এসএসসি যারা পাস করছে এদের মধ্যে 20 বা 22% আইসা এইচএসসিতে ফেল করতেছে, এবং এ প্লাসের একটা বিশাল সংখ্যক এ প্লাস পাচ্ছে না, এবং অনেকে আবার ফেল করতেছে। এখন আসেন আমরা একটু দেখি রসায়ন প্রথম পত্রের যে 5টা চ্যাপ্টার। রসায়ন প্রথম পত্রে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন। কেউ যদি মনে করে যে এই 5টা চ্যাপ্টার অনেক খুব সহজ, এরকম আসলে আমরা 12টা চ্যাপ্টারই পড়ে আসছি, এরকম ভাবা আসলে উচিত হবে না। এবং এই যে প্রথম পত্র বইটা, আমি যদি একটা রাইটার বই নেই, তোমরা ইতিমধ্যে হয়তো তোমরা মনে করো এই যে কাজল বাদার্সের একটা বই আছে প্রথম পত্র, যে গুহ স্যারের একটা বই আছে দ্বিতীয় পত্র, আরো আছে, আচ্ছা, তারপরে এই অক্ষরপত্রের একটা বই আছে দ্বিতীয় পত্র। দেখতে পারছো প্রথম পত্র দ্বিতীয় পত্র বইগুলা কি 5টা চ্যাপ্টার একটা বিশাল বড় বই হয়ে যাচ্ছে। এখন আমি বলবো যে এই যে গুণগত রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ তেমন কোনো আলোচ্য বিষয় না, মোটামুটি প্র্যাকটিক্যাল সংক্রান্ত বর্ণনামূলক অংশের মধ্যে পড়ে। কর্মমুখী রসায়ন, এই দুইটা আসলে ওই যে তোমাদের এসএসসি লেভেলের প্রথম অধ্যায়ের ছিল না, এটা আমরা আসলে ওই রকম একটু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ওই রকম আলোচনা তেমন কিছু ছিল না, এইরকমই ধরতে পারি। অর্থাৎ রসায়ন প্রথম পত্রের 3টা চ্যাপ্টারই তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি ফাইনাল পরীক্ষার সিলেবাসের কথা বলি, তাইলে দেখা যাবে যে এই জায়গা থেকে একটা সৃজনশীল আসতেছে, এই জায়গায় একটা পুরো সিলেবাস যদি থাকে, আর 2 এই যে 8টা সৃজনশীল মোটামুটি এরকমই আসে আর কি। ঠিক আছে, তাহলে মানে 3টা চ্যাপ্টার ভালো করে শেষ করতে পারাটাই মানে মেজর থিং আর কি। কেমিস্ট্রি সবগুলোই করা লাগবে। আচ্ছা, এখন যদি দ্বিতীয় পত্রতে যাই, পরিবেশ রসায়ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরিবেশ রসায়ন নাম দিয়ে আবার কেউ ভাবিও না যে পরিবেশ কিভাবে দূষিত হয় আর পানি দূষণ, মাটি দূষণ, এগুলোই না, অনেক কিছু আছে এই জায়গায়। জৈব রসায়ন বিশাল ব্যাপার স্যাপার। জৈব রসায়ন আমি যদি তোমাদের বলি, তোমাদের যে 12টা চ্যাপ্টার ছিল,
এসএসসিতে এই রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের 50%ও না। এই 12টা চ্যাপ্টার এমন যেগুলো আলোচনা করা হয়েছিল খালি এই অধ্যায়ের অর্ধেকও না। একটু ভয় লাগতেছে না? ভয় লাগার কোনো কারণ নাই, স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিলে অবশ্যই ভালো হবে। আচ্ছা, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এটা মোটামুটি বর্ণনামূলকের মধ্যে পড়ে। এই অংশটা আমরা এই 4টা চ্যাপ্টার তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। নর্মালি পরীক্ষায় যদি আমি এইচএসসি ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করি, নর্মালি এই জায়গা থেকে একটা আসতে পারে, এই জায়গা থেকে 2টা আসে, এই জায়গা থেকেও 2টা আসে, এই জায়গা থেকে একটা, মোটামুটি এই জায়গায় 2 বা 3 এরকম হয় আর কি সৃজনশীল পরীক্ষায় আসে। এখন আমি 2011তে এইচএসসি পরীক্ষা দিচ্ছি। আমাদের সময় আমি যদি ভুল না করি, আমাদের রসায়ন প্রথম পত্রতে চ্যাপ্টার ছিল এই 2টাতে, একটাতে ছিল 14টা আর একটাতে মনে হয় 16টা। বিষয়টা খেয়াল করো, অর্থাৎ 14 দুগুণে 28, প্রায় 30টা চ্যাপ্টার ছিল। স্যার আমি আবার বলি, আমি 2009 এসএসসি, এইচএসসি 2011, আমাদের সময় 30টা চ্যাপ্টার ছিল এই দুইটা পত্রে। আমাদের ওই 30টা চ্যাপ্টারে যা ছিল তার থেকে বেশি আছে তোমাদের এই 10টা চ্যাপ্টারে। বিষয়টা বুঝাইতে পারছি? আমাদের সময় 30টা চ্যাপ্টারে যা ছিল এই 2 বইয়ে, তোমাদের 10টা চ্যাপ্টার তার থেকে বেশি আছে। সো অবহেলা করার কোনো সুযোগ নাই। আর এই যে সিলেবাসটা অনেক গবেষণা বিবেচনা করে বানানো হয়েছে, এটা 26 ঘন্টার এক ক্লাসে শেষ করার জন্য না। এখন বর্তমানে অনলাইন, আমিও অনলাইন প্ল্যাটফর্মে পড়াই, সামনেই হয়তো এসএসসি কোর্স আমার আসবে, আমি অনার্স লেভেল পড়াচ্ছি এখন। এইটা আসলে একটা মহামারীর রূপ ধারণ করছে। আমরা ওই যে ওয়ান শটের নামে, এবং আমরা মনে করি যেটা এখন করছি না, আমি একসাথে বইসা 5 ঘন্টা পড়ে ফেলবো, শেষ করে ফেলবো, এগুলো আসলে হয় না, এরকম আসলে হয় না। ধীরে স্থিরে এবং স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, একটা ধারাবাহিকতা বজায় রেখে আসলে পড়াশোনা করতে হবে বিষয়টা। আচ্ছা, এই আমি তোমাদের সিলেবাস নিয়ে একটু আলোচনা করলাম। এখন আসলে স্যার রসায়নের বই আমি আসলে কোনটা কিনবো? ঠিক আছে, রসায়নের বই আমি আসলে কোনটা কিনবো? তোমাদের অনেক অনলাইনের বায়াডা, অনেক টিচার অথবা তোমাদের সিনিয়র ভাই বন্ধু বান্ধব অনেকে অনেক পরামর্শ দিছে। আমি আসলে বই সিলেকশনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামতটা আমি দিব আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। সবাই প্রথমে হয়তো যে বইটার নাম নিবে, এবং আমি নিজেও পড়াশোনা করছি 2009-এর আগে বা 10-11 সালে, ওই রকম বাজারে 2টা বই প্রচলিত ছিল, সরোজকান্তি সিংহ হাজারি ও নাগ, যেটাকে আমরা হাজারি নাগ বই বলি, এবং আরেকটা ছিল মহিউদ্দিন খান। তো ওই জায়গায় মানে এই বইটা একতরফা ছিল 90% ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই বইটাই পড়াশোনা করছি। এই যে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও অধ্যাপক হারাধন নাগ, আমরা একসাথে কই আর কি হাজারি নাগ দুইজনের। এখন মোস্ট অফ মানুষই দেখছি যে তোমাদের জন্য এইটাই প্রেফার করে যে এই বইটা। তবে আমি আগে প্রথমে বইগুলো সম্পর্কে একটু বলি। এই বইটা আসলে আগের মডেলই রয়ে গেছে, ডাটার দিকে অনেক সুসংগঠিত, অনেক তথ্য আছে। কিন্তু বর্তমান যে আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করি, তোমরা অনেকে নোট নির্ভর পড়াশোনা করো, যে একটা সংজ্ঞা, এই জায়গায় একটা ভালো ডেফিনেশন খুঁজে পাইবে না। বইয়ে অনেক ডাটা আছে, কিন্তু এই জায়গায় যে তোমরা অনেকেই যে খুঁজে বের করে লিখবে এই ধৈর্যটা নাই। সো এই দিক থেকে হাজারি নাগ বইটা আমি আপাতত রেফার করি না, যদিও আমি নিজে পড়ে আসছি। এটা একটা এলিট শ্রেণীর বই আমার কি, মানে এলিট শ্রেণীর স্টুডেন্টের বই আমি মনে করি। এখন পরে আছে বাজারে অ্যাবাকাস পাবলিকেশনের একটা বই, এই বইটা মোটামুটি ভালো আছে। তারপরে আমি ওই যে অক্ষরপত্রের 2য় পত্র বই আছে, তারপরে সঞ্জিত কুমার গুহ স্যারের লেকচার পাবলিকেশনের বই আছে, অ্যাবাকাস তো দেখলাম, আর এই যে বাজারে কাজল ব্রাদার্স বইগুলা। এখন ওই যে আমাদের রয়্যাল বই, এই বইয়ের সাথে এই বইগুলোর পার্থক্য কি? এই বইগুলো আসলে মানে হাজারি নাগের বই কেন কিনতে হয় আবার কেন কিনতে হবে না সেটার কারণটা আমি বলতেছি। এই বইগুলা যখন সৃজনশীল আসলো, তখন এই জায়গায় মোটামুটি নোট আকারে গুছিয়ে কি কি কোয়েকশন আসবে, পয়েন্ট টপিকের উপর কি কি প্রশ্ন পড়তে হবে, কোনগুলা পরীক্ষায় আসে, সাথে সাথে তার গাণিতিক সমস্যা সলভ, এই বইগুলা হাজারি নাগ থেকে যথেষ্ট গুছানোভাবে লেখা। বিষয়টা বুঝতে পারছি? অর্থাৎ মোটামুটি নোট আকারেই তোমার লেখা। এখন হয় কি, যখন এই বইগুলো বাজারে মোটামুটি নতুন আসলো, তখন ডাটা মানে তথ্য, যেমন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমরা এসএসসি লেভেলে আসলে পড়ছো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ফিজিক্সে কি পড়ছিলা তোমাদের বইয়ে মনে হয় আমি ভুল না করলে 400 থেকে 700 ন্যানোমিটার, কিন্তু এখন তুমি পড়বা 380 থেকে 780 ন্যানোমিটার। এই যে এরকম কিছু তথ্য ছিল, তখন এক এক বই এক এক রকম মনে হইতো। তখন টিচাররা আসলে স্ট্যান্ডার্ড হিসাবে হাজারি নাগেরই। আমিও তোমাদের সাজেশন দিই, যখন কোনো ডাটা নিয়ে তুমি কনফিউশনে ভুগবা যে এই জায়গায় দাও একটা, এই জায়গায় একটা দাও, তখন তোমার ফাইনাল সিদ্ধান্ত দিবে আসলে হাজারি নাগের বই। ঠিক আছে? তবে এখন আর এই সমস্যাটা নাই, এখন এই বইগুলো সবগুলো মোটামুটি সেম ডাটার দিকে বা তথ্যর দিকে আসলে সুসংগঠিত আমি মনে করি, এবং গুছানো বই। ঠিক আছে? এই যে আমাদের হাজারি নাগ স্যারের বই, এটা আসলে প্রথম দিকে যখন বাজারে বের হয়, তোমরা জানো অনেক হাইপ ছিল আসলে, মানে এই বইটা আসলে তখনই আমি যখন নতুন বের হয় অনেক বড় করছিল, এবং এত বেশি তথ্য দিছিল যেগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে অনেক ক্ষেত্রে প্রয়োজন মনে হয় না। এই জন্য আসলে বাজারে একটা ভীতি তৈরি হয়ে গেছিল আসলে এই যে সঞ্জিত কুমার গুহ স্যার নিয়ে।
তারপরে প্রথমে অনেক, কিন্তু পরে আবার অনেকেই যে দেখা যায় অপ্রয়োজনীয় তথ্য, তোমরা অনেকেই শর্টকাট চাও, তো ওই দিক থেকে আবার একটু স্পিড কমে গেছে আমার মনে হয়। তো এখন আবার তারা আবার একটু যে ডাটা কমাইতে কমাইতে আমাদের সাথে অনেক কনসাল্ট হয়েছে যারা পাবলিশার আছে, এখন মোটামুটি একটা গ্রহণযোগ্য লেভেলে নিয়ে আসছে এই বইটাও। তবে আমি এই যে অক্ষরপত্র বইটা, মাহবুব হাসান লিঙ্কন স্যার, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে আসলে এই বইটাকে পড়ে আসছি আর কি। অর্থাৎ আমার বেঁচে যারা পড়ে আমি তাদেরকে আসলে এই বইটাই প্রেফার করি, ঠিক আছে। এই বইটা যথেষ্ট গুছানো একটা বই, অর্থাৎ নোট আকারে বা যে সংজ্ঞাগুলো আলাদা মার্কিং করে বই সবগুলো বইয়ে কিন্তু আসলে দেওয়া, এই যে এই বই সবগুলো মোটামুটি একই স্টেপের, তবে আমি ব্যক্তিগতভাবে আসলে ওই বইটাই পড়াই ইন্টারমিডিয়েট লেভেলে। তোমরা হাজারিনাগও নিতে পারো, ওই বইগুলোও নিতে পারো। তবে এই বইটা আমার কাছে যথেষ্ট গুছানো মনে হয়েছে, এবং যেটাকে বলা হয় খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবা, এবং নোট আকারে আর কি আমার কাছে মনে হয়েছে যে এই বইটা মোটামুটি পারফেক্ট। এখন যে স্যার আমাদের তো অনেক সিনিয়ররা বলে, ভাইয়ারা বলে যে হাজারিনাগ, এখন আমি তোমাকে সাজেশন দিব যে তুমি এই যে পাবলিশার, অর্থাৎ সঞ্জিত কুমার গুহ স্যারের বই কিনো বা এবাকাসের বই কিনো অথবা কাজল বাদার্সের এই বইটাই কিনো, এই সবগুলা বই থেকে তোমাকে তো হাজারিনাগ সাজেশন করা হবে কি, যে এডমিশন টেস্টের যে ডাটাগুলা, যে তথ্যগুলো আর কি, এই সবগুলো যে কোনো একটা রাইটারের বই কেনার পরে তুমি, আমার সাজেশন থাকবে যে জয়কলি প্রকাশনীর একটা রসায়ন বিচিত্রা কিনে নিবা। এখন প্রশ্ন তাই তখন আর আসলে যে একাধিক বই, অনেকেই দেখছি, আমার অনেক স্টুডেন্টই দেখছি 3-4 রাইটার বই কিনে একবার বই মাথা পর্যন্ত বই রাখছে, আসলে সে জানে একটা বই ভালো করে দেখতেছে না। আচ্ছা আমি যদি তোমাকে বলি, আচ্ছা কপার সালফেটের সাথে আসলে কত অণু পানি থাকে, আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দিই, কপার সালফেটের সাথে কত অণু পানি থাকে, 5:2। বলো তো এটা তোমাদের এসএসসি লেভেলে কোন জায়গায় ছিল? রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের জুতো বিক্রিয়া ছিল না? ওই যে পানি যোজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া এই জায়গায় ছিল। এখন তোমাকে যদি আমি বলি যে ফেরাস সালফেট, তার সাথে কত অণু পানি ছিল? 7H2O। এটা বলো তো কোন টপিকে? ওই যে রাসায়নিক বিক্রিয়ার পানি যোজন বিক্রিয়ার অংশে। তোমার আসলে মূল বিষয় হলো, তুমি তো নিশ্চয়ই যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলে পড়বা, যে কোনো একজন গাইড ফলো করবা, সে তোমার বড় ভাইয়াই হোক বা যে কোনো টিচার, তুমি একটু ঠান্ডা মাথায় আসলে সিদ্ধান্ত নিবা। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসলে যে চকচক করলে আসলে শোনা হয় না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা তুমি অনলাইন অফলাইন যে কোনো ক্ষেত্রে তুমি একটু সময় নিয়ে আসলে বিবেচনা করো, তুমি তোমার লিডার, তোমার মেন্টর হিসেবে আসলে তুমি কাকে সিলেক্ট করতেছো, বিষয়টা বুঝতে পারছি। অনলাইনে যখন আমাদের রিফাত স্যারের মতো মানুষেরা, আচ্ছা যাই হোক আমার নাম দেওয়া হয়তো উচিত হয়নি, তোমাদের এই 26 ব্যাচের দেখতেই পাচ্ছ যে জাকজমক দিকে যে আমি ওনার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার দিকে যে আমি কোর্সে ভর্তি হয়ে যাবো, এনরোল করে ফেলবো, এই সিদ্ধান্তটা আসলে তোমরা নিও না, ঠিক আছে? তোমরা একটু বুঝে শুনে নিবা, কারণ ইন্টারমিডিয়েটে আসলে অনেক ডিপে যাইতে হয়। তুমি যদি মেডিকেল বিএডে যাইতে হয়, তোমাকে আসলে ওই লেভেলে যাইতে হবে। আর অনেকেই দেখি যা, বিশেষ করে আমি এসএসসি লেভেল ফিজিক্স কেমিস্ট্রিটা দেখি, ইন্টারমিডিয়েট অনার্স আমি কেমিস্ট্রি পড়াই, অনার্সের কেমিস্ট্রি পড়াই, কারণ আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি। এখন অনলাইনে অনেকেই দেখা যাচ্ছে, অনলাইন অফলাইনে যে সাবজেক্টের না, সে আসলে ওই সাবজেক্টে পড়াই ফেলতেছে। হয়তো এটা নিয়ে আমি ভবিষ্যতে আসলে আলোচনা করবো। তোমরা যদি আমার কার্বন টিউটোরিয়াল পেজে থাকো, আমি অনেক গল্প বলবো, পেয়ে যাবো। তো তোমরা আসলে একটু যাচাই করে আসলে অনলাইন বা অফলাইনে তোমার মেন্টর হিসেবে, মানে ফিজিক্সের জন্য কাকে সিলেক্ট করবা, কেমিস্ট্রির জন্য কাকে সিলেক্ট করবা, এটা একটু বুঝে শুনে করবা। ওনার ব্যাকগ্রাউন্ড বা ওনার স্টাডি পড়াশোনাটা একটু জেনে নিবা আর কি। যাই হোক, এখন আসো, হ্যাঁ ওই সবগুলা সমাধান আমি মনে করি রসায়ন বিচিত্রা। তুমি যদি বোর্ড পরীক্ষার পাশাপাশি তুমি মেডিকেল বুয়েটের প্রিপারেশন নিতে চাও, এই বইটা আসলে কি, এই জায়গায় তোমার গত কয়েক সালের বুয়েট, মেডিকেল, ইউনিভার্সিটি, বোর্ড সবগুলার এমসিকিউ, সবগুলার কোয়েকশন বা প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। তাহলে তুমি কি করলা, মনে করো গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়ছো, কোয়ান্টাম সংখ্যা থিওরি পড়ছো, বোর্ডে কি সৃজনশীল আছে, ওইটা পড়ার পরে তুমি একটু এই রসায়ন বিচিত্রটা খুঁজে বের করলা। এখন ওই জায়গায় গিয়ে দেবা যে ওই যে কোয়ান্টাম সংখ্যা থেকে মেডিকেলে কি প্রশ্ন আসছে, বুয়েটে কি প্রশ্ন আসছে, ডিইউতে কি প্রশ্ন আসছে, ফার্স্টে কি প্রশ্ন আসছে, ওই যে, এবং এই জায়গায় কিন্তু আলোচনা করা আছে, খালি প্রশ্ন যে না, এই যে ডাটাগুলো আমরা যে বলছিলাম যে আমার হাজারিনাগ কেন প্রয়োজন, এই হাজারিনাগের ডাটাগুলা আমরা ওই জয়কলিতে আসলে প্রথম দিকে আলোচনা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। সো তোমার আসলে একাধিক রাইটার যে কোনো একটা এনসিটিভির বই তুমি তোমার মেন্টর বা টিচারের ফলো করেই নাও, দেন সাথে একটা বই সহায়ক হিসাবে রসায়ন বিচিত্রা রাখতে পারো, পদার্থের ক্ষেত্রে পদার্থটা। বিগত এই জায়গায় তুমি যে বিগত সালে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন ইয়েতে কি আসে, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। এইটাই আসলে আমার মূলত সাজেশন। তোমরা আমার কার্বন টিউটোরিয়াল পেজের সাথে, এবং আমার নামে একটা ইউটিউব চ্যানেল আছে অঞ্জন রায়, এর সাথে থাকলে তোমরা আসলে এই ধরনের পরামর্শমূলক আমার অভিজ্ঞতা অনুযায়ী যা প্রয়োজন আমি যতটুকু পারি তোমাদের সহযোগিতা করব। তোমার বন্ধুকে অবশ্যই মেনশন দিবা, এবং আমার এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয় তাহলে আমি অবশ্যই আনন্দিত হবে। কার্বন টিউটোরিয়াল পেজের পাশে থাকো এবং অঞ্জন রায় ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।